সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় উদ্বেগ উৎকণ্ঠায় জনজীবন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক পুলিশ কমিশনার নাঈম আহমেদ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শওকত মাহমুদ আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে করোনার কারণে সারা দেশের মানুষই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জীবনযাপন করছে, বা তাদের একটা শঙ্কা সামনে কি হয় সেটা নিয়ে তারা যেমন জীবনযাপন করছিল, ঠিক সে সময় আমরা বেশ কয়েকটি ঘটনা যেটাকে তাদের আশঙ্কা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। একটি কক্সবাজারের সিনহা হত্যাকাণ্ড, আর একটি আমরা দেখলাম যে দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনের উপরে হামলা, এই হত্যা চেষ্টা। একজন সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তার উপরে এ ধরনের একটি হামলা, আসলে কি এর পিছনে অন্য কোনো কারণ আছে? না হলে তো সাধারণভাবে এ ধরনের হামলা হওয়ার কথা না, বা তার নিরাপত্তাই বা কোথায়? আপনার আজকের শিরোনাম হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠায় জনজীবন। তো জনজীবনে উদ্বেগ উৎকণ্ঠা আছে, করোনা নিয়ে তো অবশ্যই আছে, জীবন নিয়ে, জীবিকা নিয়ে উৎকণ্ঠা আছে। আমরা অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, বেকার হয়ে যাচ্ছেন, বিভিন্ন পর্যায় থেকেই, উচ্চপদ থেকেও অনেক সর্বনিম্ন এবং নিম্ন আয়ের মানুষেরও দিশেহারা। কারণ এখন যদি সব কিছু স্বাভাবিক আপনারা দেখার চেষ্টা করেন, মানুষ কিন্তু ঢাকা শহরের অনেক মানুষ এখন গ্রামে চলে গেছে। ঢাকা শহরের দোকানপাট এগুলো কিন্তু এখনও খুলেনি এবং নিম্ন আয়ের মানুষের জন্য অসুবিধা রয়ে গেছে। আমাদের সাংবাদিকদের জন্য তো একটা খুব বড় অসুবিধা, আমরা যেটা ফিল করি, বেতনের সমস্যা, চাকরির সমস্যা, এগুলো আছে। তারপরে সম্প্রতি আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও আছে, চালের দাম বেড়ে গেছে, শাকসবজির দাম, পেঁয়াজের দাম, সব কিছুর দামই বাড়তির দিকে। এর পাশাপাশি যে ঘটনাটি আপনি বললেন যে কক্সবাজারের, সেটি অবশ্যই আমি মনে করি যে সারা বাংলাদেশকে একটা আলোড়িত করেছে এই ঘটনাটি, এবং যেভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার যে বিবরণ আমরা সংবাদপত্রে দেখেছি, বা স্বীকারোক্তিমূলক জবানবন্দির নামে পত্রিকায় যেগুলো প্রকাশিত হয়েছে দেখেছি, ভয়াবহ। এবং এই ব্যাপারে যেহেতু সেনাবাহিনীর মধ্যেও এই বিষয়টি আলোচনা হয়েছে, এবং সেনাপ্রধানও নিজেও বলেছেন যে সেনাবাহিনী ও পুলিশকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা হয়েছে। এতে করে বোঝা যায় যে ভেতরে ভেতরে অনেকখানি উত্তাপ বা উত্তেজনা ছড়িয়েছে। এবং এটা কিন্তু এখনও আমি বলবো যে এটার রেশ এখনও শেষ হয়নি, কারণ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারটা খুবই মানুষ চায়। এবং আমরা দেখেছি যে যারা হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কিন্তু ওসি প্রদীপ তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা দেখিনি, হয়তো সে দিতে রাজি হয়নি বলে আমরা ধারণা করে নিতে পারি এখন পর্যন্ত। কিন্তু এটার তদন্ত চলছে এবং এটা নিয়ে একটা চাপা উৎকণ্ঠা, উদ্বেগ আছে সমাজে। তারপর আপনি যেটি বললেন যে ওয়াহিদা খানমের ঘটনাটি আমাদেরকে খুব মানে অবাক করেছে এই জন্য যে একটা সরকারি কোয়ার্টারের মধ্যে তিনি থাকেন এবং উপজেলার অফিসাররাও আশেপাশে থাকেন, থানাও কাছাকাছি আছে, সেখানে একজন ব্যক্তি এইভাবে ঢুকে তাকে কুড়াল দিয়ে মারল, তার পিতাকে মারল, এবং এটা খুব স্বাভাবিক ঘটনা বলে মনে করা যায় না। সরকারি অফিসারদের নিরাপত্তা তো আছেই, তারপরেও তারা সাহস করলো কিভাবে, এটা কার সঙ্গে যোগসাজশ করে। এবং পত্রপত্রিকায় রিপোর্টে এরকম বেরিয়েছে শাসক দলের লোকজন এটার সঙ্গে জড়িত, হয়তো সেই ইউএনও এমন কোনো স্টেপ নিয়েছিল যেটা তাদের মনোপ্রীত হয়নি, সে কারণে তাকে হিট করতে চেয়েছে, এবং তার ঘর থেকে এমন কিছু চুরিও যায়নি যে এটা চুরির গল্প বলে যে চালানোর চেষ্টা হয়েছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখন এগুলো নিয়ে আমাদের মধ্যে রিয়াকশন আছে, কারণ যারা সরকারি কর্মকর্তা বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ বা অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ, তাদের নিরাপত্তা না থাকলে আমাদের নিরাপত্তা থাকে কীভাবে? এবং এখানে বিশেষ করে আমি বলবো যে সরকারের জন্য এটা খুবই অস্বস্তির একটা বিষয়, কারণ কোনো সরকার যদি মনে করেন যে এটা বৈধভাবে নির্বাচিত হয়নি, তখন তারা বিভিন্ন বাহিনীকে অনেক কিছু দিয়ে খুশি রাখার চেষ্টা করে, আমলাতন্ত্রকে অনেক কিছু দিয়ে রাখার চেষ্টা করে। যেমন আমলাতন্ত্রকে একজন উপসচিব 30 লক্ষ টাকা গাড়ির জন্য ঋণ পেতে পারেন, বাড়ির জন্য স্বল্প সুদে ঋণ পেতে পারেন, এগুলো সুবিধা তো আমাদের না। তাদের করোনা হলে তাদের বিশেষভাবে ভাতার ব্যবস্থা আছে, কিন্তু আমরা জনগণের জন্য না, এই কারণে যে তাদের উপর সরকার নির্ভর করে। এই সরকার আমলা নির্ভর সরকার। আপনার করোনা হয়েছে, বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের,
এখানে যারা দলীয় এমপিও আছে তারাও কিন্তু দায়িত্বের মধ্যে পাননি। খুব আমলা লিভার একটা সরকারের যখন কাজ করে তখন একজন আমলার এইভাবে হত্যাকাণ্ডের ঘটনা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বক্তব্য, তারা এটা খুব সিরিয়াসলি নিয়েছে যে কিভাবে এটা তাদের উপর হামলা হলো। সো এটা নিয়ে সরকারের জন্য আমাদের চাইতেও বেশি উৎকণ্ঠার কারণ, এবং যে কনস্টিটিউন্সিগুলি সরকার খুব মেনটেন করার চেষ্টা করে এসব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের জন্য সরকারের জন্য। শওকত মাহমুদ, আপনার কাছে আবার আসবো আমি। জেনারেল আব্দুর রশিদ, যেটি শওকত মাহমুদ বলছিলেন যে সরকার অনেক সময় আমলাতন্ত্রের উপর নির্ভর করে বা নির্ভর করা হচ্ছে, যদি তাই হয় তাহলে এই একজন ইউনের উপরে হামলা হলো কিভাবে? প্রথমে আমি যে কথাটা বলতে চাই যে আপনি যদি নির্মোহভাবে কথা বলেন যে এনি গভর্নমেন্ট স্টেটের কতগুলো ইনস্ট্রুমেন্টস আছে, সেই ইনস্ট্রুমেন্টসের ভেতরে এই ব্যুরোক্রাসি ইজ ওয়ান। আমলাতন্ত্র একটি, পুলিশ একটি, মিলিটারি একটি, এরকম অনেক এলিমেন্টসের ভেতরে ডাক্তার, তো এই এলিমেন্ট সবাই মিলে কাজ করে একটি রাষ্ট্র চালায়। এখন সেই রাষ্ট্রের পলিটিক্যাল যে ড্রাইভিং সেটি করে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন ওনার ভাষা যে পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ লিগাল আর ইললিগাল, আমি ওইখানে যেতে চাচ্ছি না, ওটা নিয়ে অনেক বিতর্ক আমরা এর আগে করেছি। যে বিষয়টি হলো সেটি হচ্ছে ঘটনা ঘটছে, আমি একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি। সেটি হলো যে যেমন কক্সবাজারের ঘটনা, মেজর সিনহার ঘটনা, আবার সেখানে কি হচ্ছে যে এই কম্পোনেন্টসের আপনি একটা শেকিং করবেন, অর্থাৎ এখানে আপনি একটা কাঁপন ধরাবেন। তো ওখানে একটা এলিমেন্টস কি হলো যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ভার্সেস পুলিশ, মানে পুলিশ গুলি করে তাকে মারলো। দুটো এলিমেন্টস কিন্তু মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। এখানে কি হচ্ছে যে একটি যে গভর্নমেন্ট চালাচ্ছে, যেটাকে আমরা বলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চালায়, তো সেখানে তাদেরকে নিরাপত্তা দেয় সিকিউরিটি ফোর্সেস তারা থাকে। তো সেখানে যখন তারা এটা করছে তখন আপনি যখন তার প্রতি একটা আঘাত হানছেন, সেখানে কি হচ্ছে, এখন যে অভিযোগটা উনি বললেন যে সরকারি দলের মানুষ এটা করেছে, এরকম একটা প্রচারণা। আসলে ঘটনা যেটা ঘটেছে তার চেয়ে প্রচারণার জায়গাটা হচ্ছে মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলছে। শুধু আতঙ্কের মধ্যেই ফেলছে না, এটিকে আমি ঠিক মনে করতে পারছি না যে এটি সত্যি সত্যি পরিকল্পিত কিনা, এটিকে আমি বাদ দিতে পারছি না। কারণ আমাদের এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলে চায়না ভারত সংঘাত সব কিছু মিলিয়ে একটি মানে হজবরল অবস্থা। সিকিউরিটি, যেটাকে আমরা জিও স্ট্র্যাটেজিক সিকিউরিটি বলছি, সেটি হচ্ছে একটু হুমকির সম্মুখে। বাংলাদেশ এই মুহূর্তে হচ্ছে দোদুল্যমানতার মধ্যে আছে, সবাই বাংলাদেশকে টানছে। তো স্বভাবত এখানে আমি এই সিকিউরিটিতে উত্থিত যে ঝুঁকি, সেই ঝুঁকির একটি প্রতিফলন কিনা এটি একটি মানে পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, যে সরকারি যন্ত্রকে যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু রাষ্ট্র থাকবে না, সরকারও থাকবে না। তো সেই জায়গাতে আমরা যাওয়ার জন্যে কোনো অপশক্তি এটার পেছনে কাজ করছে কিনা, তো আসলে এটিকে আমাদের খতিয়ে দেখা উচিত। আমি এই মুহূর্তে মনে করছি যে আমাদের যে জিও স্ট্র্যাটেজিক সিচুয়েশন যেটি এখন প্রিভেল করছে, তার মধ্যে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা পরিকল্পিত করার অনেক ঝুঁকি আগামীতে তৈরি হচ্ছে। এই ধরনের হামলা কি জনজীবনের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে দিয়েছে? আমি বলছি যে যদি একজন ইউএনও ধরেন প্রশাসনিক কর্মকর্তা, তো উনি যেখানে অবস্থান করেন, আমরা দেখি যে সব জায়গায় একটা উপজেলা কমপ্লেক্স আছে, ওখানেও কিন্তু একটা উপজেলা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের ভেতরেই তার বাসা, তার থেকে তার অফিস কমপ্লেক্সটা খুব বেশি দূরে থাকে না, হয়তো এক এক জায়গায় এক রকম ডিস্টেন্স। তারই পাশে ওইখানে এর পাশে আমরা দেখব যে থানা আছে। আবার হচ্ছে যদি নাইম ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে, আমি যেটাকে মনে করি সেটি হচ্ছে সার্বিক জননিরাপত্তার জন্য পুলিশের একটা ব্ল্যাঙ্কেট সিকিউরিটি প্ল্যান আছে। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি এক জায়গায় আছেন, সারা মানুষ কাজ করছে, ঘুরছে, তাদের যাতে কোনো ধরনের অপশক্তি বা কোনো পেশি শক্তি যাতে সাধারণ মানুষকে হামলা করতে না পারে, তার জন্য একটা ব্ল্যাঙ্কেট সিকিউরিটি প্ল্যান আছে, যার জন্য আমরা দেখব পুলিশ পয়েন্টস, বিভিন্ন জায়গায় গার্ড আছে, স্ট্যাটিক গার্ড আছে, মোবাইল গার্ড আছে। তো ওখানে সাধারণত আমরা যারা সিভিল প্রশাসন বা বেসামরিক প্রশাসনকে নিরাপত্তা দিয়ে এসেছি, আমরা সবসময় এই জিনিসটাকে খেয়াল রাখি যে এই প্রশাসনের নিরাপত্তার মধ্যে ইনারা নিরাপত্তা ব্ল্যাঙ্কেট সিকিউরিটির মধ্যে আছে কিনা। তারা যে সিকিউরিটি প্ল্যানের বাইরে আছে সেটা আমি মনে করি না। আচ্ছা, তো সেখানে পোস্ট থাকবে, সেখানে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, সেখানে আমাদের যে নিরাপত্তা বাহিনীরাও খোঁজ রাখে। এখন সেই ব্ল্যাঙ্কেট সিকিউরিটি যদি ইফেক্টিভ না হয় তাহলে এই ধরনের পেনিট্রেশন হতে পারে। এখন এইটি পেনিট্রেশনের ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটি হচ্ছে
যে এটি খুব পরিকল্পিত জন্য ওই সিকিউরিটির সব জায়গায় কিছু না কিছু ছিদ্র থাকে। আমরা যতই সিকিউরিটি বলি এটা 3 লেয়ার 4th লেয়ার, বাট প্রতি জায়গাতে আপনি একেবারে অ্যাবসোলিউট সিকিউর সিচুয়েশন তৈরি করতে পারেন না। তো যারা এই ছিদ্রগুলো জানে, কোথায় পুলিশ ডিউটি করছে, কোন ফাঁক দিয়ে গেলে পরে তাকে দেখতে পাওয়া যাবে না, তারপরে কোথায় সিসি ক্যামেরা আছে, কোথায় মুখোশ লাগাইতে, ওখানে দেখেন কিন্তু এর অস্তিত্ব আমরা পাচ্ছি। আমরা দেখছি যে তারা মুখোশ লাগিয়েছে যাতে সিসি ক্যামেরাকে অ্যাভয়েড করেছে। তো এইসব তখনই বোঝা যায় পরিকল্পনাটা হচ্ছে কিসের জন্য? চুরির জন্যে। তো এখন সেখানেই প্রশ্ন হচ্ছে যে মানুষ এটা বিশ্বাস করবে না, তাহলে উনাকে হামলা করে কি বার্তা দিতে চেয়েছে? এখানে কিন্তু হামলাগুলো কিন্তু এটা অনেক বড় বার্তা বহন করছে জনগণের জন্য। সেই বার্তাগুলোকে আমাকে অ্যানালিসিস করতে হবে। আমি মনে করি না এটা শুভ বার্তা দিচ্ছে। জি, জেনারেল রশিদ, আপনার কাছে আবার আসবো আমি। নাইম আহমেদ, যেটি জেনারেল রশিদ বললেন যে পুলিশের একটি নিরাপত্তা বলয় থাকে বা একটা ব্ল্যাঙ্কেট সিকিউরিটি যেটি থাকে, পুলিশের ঘাটতি ছিল জেলা পুলিশের? এই ঘাটতি এটা তো এটা কীভাবে ব্যাখ্যা করা যায় যে পুলিশ তো একটা সার্বিকভাবে নিরাপত্তা দেখে। একটা উপজেলার মধ্যে তারা দেখে যে কোন জায়গাগুলো নিরাপত্তাহীনতা হতে পারে, যেখানে চুরি ডাকাতি বা এই ধরনের কনভেনশনাল ক্রাইমগুলো হতে পারে। এইগুলি তারা তখন ওই টহল পার্টি করে। তাই একটা যেটা থানা যেটা হয় একটা লিমিটেশন আছে, নাম্বার অফ পুলিশ ফোর্স বা সংখ্যা টংখ্যা গাড়ি ঘোড়া সব কিছু মিলিয়ে একটা লিমিটেশন আছে। তবুও তারা সীমিত পরিসরে একটা জায়গায় যেটা পেট্রোল পার্টি তারা দিয়ে থাকে, যেটা মনে করা হচ্ছে যে এইসব জায়গায় মোটামুটি ভার্নারেবল বা এইসব জায়গায় ক্রিমিনালরা তাদের অ্যাক্টিভিটিস করতে পারে। কিন্তু আরেকটা যেটা হয় হচ্ছে যে কোনো আগাম তথ্য থাকে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আগাম যদি তথ্য থাকে তাহলে একটা স্পেশাল মেজার নেওয়া হয়, একটা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখানে যেটা আপনার ঘোড়াঘাটে যা ঘটেছে সেটা তো কোনো আগাম তথ্য ছিল না, হঠাৎ ঘটনাটা ঘটে গেছে। এবং এই ধরনের ঘটনাগুলো অনেকেরই কল্পনার বাইরে ছিল। এটা উপজেলা নির্বাহী করতে একটা ভদ্রমহিলা বাসায় রাত্রিবেলা উঠে সেখানে তার উপর হামলা করা, এটা কিন্তু তার ধারণার বাইরে ছিল। আমি মনে করি যিনি ভিকটিম তিনিও ধারণা করেন যে এই ধরনের তিনি হামলার শিকার হতে পারেন। তো এখন যেটা হচ্ছে সব কথারই একই কথা, যে এই কথা বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে প্রচার হচ্ছে, যেটা কেন হলো, কারা করেছে, কী উদ্দেশ্য করেছে, মোটিভ কী, কারণটা কি, এটা উদ্ঘাটন দরকার, এগুলি সবগুলো আলোচনা আসছে। তো এগুলি দরকার, সেটা হচ্ছে আমরা বারবারই একই কথা বলি যে সত্য উদ্ঘাটনের জন্য, রহস্য উদ্ঘাটনের জন্য যেটা প্রয়োজন একটা তদন্ত, একটা সার্বিক তদন্ত, ব্যাপক তদন্ত, কম্প্রিহেনসিভ, যেটা আমি ইনভেস্টিগেশনে বলি, কম্প্রিহেনসিভ অ্যান্ড টোটাল ইনভেস্টিগেশন। এটা হলে কিন্তু বের হয়ে আসবে, কারণ ঘটনাগুলি কোনো মামুলি ঘটনা না। এটা নিয়ে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, সেই হিসাবে এইটা তন্ত্রটাও গুরুত্বভাবে দেখা উচিত। যেটা বলছিলাম, একটা কম্প্রিহেনসিভ যদি একটা টোটাল ইনভেস্টিগেশন হয় তখন বের হয়ে আসবে যে বিষয়গুলো। একটা হচ্ছে প্রথমত যেটা মোটিভটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে মোটিভ মামলার এবং বিচারের ক্ষেত্র এই মোটিভ খুব গুরুত্বপূর্ণ। কারণ আদালতে আপনাকে পাবলিক প্রসিকিউটরকে প্রমাণ করতে হয় তদন্ত রিপোর্টের উপর, সেখানে মোটিভটা একটা গুরুত্বপূর্ণ। মোটিভ যদি প্রমাণ করতে পারে প্রসিকিউশন পক্ষ, তাহলে মামলা সাজার জন্য সুবিধা হয়। তাই আমি যেটা বলছিলাম, যেখানে একটা সার্বিক তদন্ত, ব্যাপক তদন্তে যেটা হচ্ছে মোটিভটা বের করে দিতে পারে। একটি বিষয় সেটা যে ধরার পরে যাদেরকে অপরাধী অভিযুক্ত যে কয়েকজনকে ধরা হলো, তারপরে যেটি চুরির কথা যেটা বলা হচ্ছে, সেটি কি আসলে পর্যাপ্ত তদন্ত ছাড়া এভাবে? এটা তো আমরা পত্রিকা থেকে আপনার মতো দেখি চুরির ঘটনাতে, সেটা তদন্ত তো এখনো শেষ হয়নি। এখন হচ্ছে যে যাদেরকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিবিড় ইন্টারোগেশন দরকার, একটা নিবিড় জিজ্ঞাসাবাদ দরকার। ওই জিজ্ঞাসাবাদের পর্যায়ে এটা বের হয়ে আসবে যে প্রকৃতপক্ষে জড়িত কারা। তারপরে যেটা আর একটা হচ্ছে যে যারা সরাসরি জড়িত, তারপর প্ল্যানার কারা, কনস্পিরেসির সাথে জড়িত কারা, মানে ষড়যন্ত্রকারী জড়িত কারা, সবচেয়ে হলে বেনিফিশিয়ারি কারা। যে একটা যখন অপরাধ হয় এর একটা বেনিফিশিয়ারি থাকে, যেমন একটা ছিনতাই হলে যে ছিনতাই করে সে হলো বেনিফিশিয়ারি। শত্রুতা উদ্ধার করার জন্য যদি কোনো অপরাধ করা হয়, যিনি শত্রুতা উদ্ধার করেন তিনি বেনিফিশিয়ারি। তো এখানেও কিন্তু ওই সার্বিক তদন্তের মাধ্যমে বেনিফিশিয়ারি কারা সেটাও জানা যাবে। তো এইগুলো কিন্তু সবই দরকার, কিন্তু এগুলো সহজ না, খুব রাতারাতি যে করা যাবে তা না। যেমন বলা হচ্ছে যে এখন এটা বের হয় নাই, এই তদন্তে এটা এখনও হয় নাই, এটা বলা যাবে না। তদন্তের যে সময়টা দরকার, এই সময়টা তদন্তকারী অফিসার এবং তদারকি অফিসারকে এই সময়টা দিতেই হবে। তদন্তের একটা টাইম আছে, সময় আছে, কোনোটা খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হয়, কোনোটা দেরি হয়। আমার বক্তব্য হচ্ছে যে তদন্তে যে সময়টা প্রয়োজন, ওই সময়টা কিন্তু তদন্তকারী অফিসার এবং তদারকি অফিসারদের দিতেই হবে। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ বা একটি সবচেয়ে সবার মনোযোগ যখন এই ঘটনার দিকে, তখন এটি চুরির বিষয়টি সামনে আসার সাথে কি বিষয়টি অনেক চুরি বিষয়কে হয়ে গেল না? বা সেটি এটা তো একটা ঘটনা যে যারা আমরা চুরি করার জন্য ঢুকছি,
এটা তো মিথ্যা কথা বলতে পারে, একজন অপরাধী তো মিথ্যা কথা বলতেই পারে। এটা আমার মানে একজন তদন্তের ব্যাপারে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তদন্ত তার গতিতেই চলবে, তারা ফ্যাক্টটা বের করে আনবে। এখন আমি সে ঢুকলেই অপরাধ করার জন্য সে হতে পারছে যে চুরি দিয়ে কোনো পার পেয়ে যাওয়া, যে চুরির জন্য, এটা তার বক্তব্য। এটা তদন্তকারীর তদন্ত ফলাফল না, তদন্তকারী ফলাফলটা যেটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই চুরি করে এটা একটা ঘটনা, এটা হতে সে হতে বলেছে যে তদন্তের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাক্টটা বের করে আনা। জি নাইম আহমেদ, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। শওকত মাহমুদ, যেটি আমরা আলোচনা করছিলাম যে ঘোড়াঘাটের ইউএনের উপর হামলা বা তাকে যে হত্যার চেষ্টা করা হলো, সেটি যখন প্রশাসনের কাউকে হত্যার চেষ্টা করে, যাদেরই দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, মানে যারাই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তাদের উপর যখন হামলা হয়, তখন আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে দেশের আইন শৃঙ্খলা? এটা ইউএনও বা মানে সুশীল প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব কি নিরাপত্তা দেওয়া কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। এই কারণে সে হয়তো প্রশাসনিক প্রধান, কিন্তু আপনি যদি কোনো উপজেলা বা জেলাতে সফরে যান, আগে যেটা আমরা দেখেছি যে জেলা প্রশাসক এবং এসপির মধ্যে এক ধরনের একটা সম্পর্ক ছিল, একটা পদমর্যাদার সমতা বা যাই হোক, কিন্তু এখন কিন্তু একটা থানার ওসি এর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কারণ মানে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, এরকম একটা কনসেপ্ট ছড়ায় গেছে। এবং পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কাজে, পুলিশ এখন অনেক বড় শক্তি, প্রশাসনের অনেককেই হয়তো এসপি সাহেব নিজস্ব মতে চলতে পারেন, জেলা প্রশাসক অনেক সময় করতে পারেন না, এই ধরনের একটা সমস্যা আছে। তারপরে আমি বলবো যে যারা আমাদের নিরাপত্তা দেবে বা আমাদের প্রশাসনিকভাবে আমাদেরকে পরিচালনা করবে, তাদের যদি এই অবস্থা দাঁড়ায় তাহলে কি হয় ঘটনাটা। এটা জেনারেল রশিদ সাহেব যে কথাটি বলেছেন, তিনি একটা জিও স্ট্র্যাটেজিক মানে কনটেক্সটে একটা হয়তো বাংলাদেশের যে অবস্থান, এটা একটা কনস্পিরেসির একটা ইশারা দিয়েছেন যে এটা হতে পারে একটু বড় কোনো কনস্পিরেসির কোনো বিষয়। কারণ এটা সিম্পল চুরির জন্য সিসিটিভিকে অ্যাভয়েড করতে হবে, ভেন্টিলেটর ভেঙে ঢুকতে হবে, এত সিম্পল চুরির জন্য তো এত কৌশলের কোনো প্রয়োজন নাই। তো সেটার কথাটা উনি বলেছেন, এখন সরকার বের করুক। তবে হয় কি যে এই ধরনের ইনভেস্টিগেশন, যেমন আপনার সাগর রুনির হত্যাকাণ্ডে, এটা তো আজও পর্যন্ত এটা তদন্ত শেষ হয় নাই, এবং তার ঘরে যারা ঢুকেছিল, যারা হত্যা করেছে, তারা কোনো কিছুই নেয়নি, অলংকার টাকা পয়সা কিছুই নেয়নি। শুধু আমরা জেনেছি যে তার ল্যাপটপ এবং সেখানে যেহেতু কম্পিউটারের সিডিতে কি বিষয়বস্তু সেগুলো নিয়ে গেছে, এটার তো রহস্য কিনারা হয়নি। তারপর কিছু কিছু বিচার হয়ে গেছে, কিন্তু আমাদের মনে প্রশ্ন আছে, যেমন সাজদিন হত্যা, যেটা আমার মরহুম লতিফুর রহমান সাহেবের মেয়ের ক্ষেত্রে যে মার্ডারটা হলো, তো বলা হলো যে একটা বাড়িতে কন্ট্রাক্টরের কাজ করতে গেছে, সে বিল না পেয়ে সেই হত্যাটা করেছে। এখন বিল না পাওয়ার কারণে যে ক্ষোভ এবং তাকে যে পদ্ধতিতে হত্যা করা হয়েছে, এই দুটোর সঙ্গে আমার খটকা লাগে যে এত নৃশংসভাবে হত্যা করার, বিলের জন্য এত নৃশংসভাবে হত্যা করার কোনো প্রয়োজন আছে? কিন্তু কন্ট্রাক্টর তো করে নাই, করছে তো ওই বাসার স্টাফ। যাই হোক, মানে এটা কি কারণে, এই আসলে মোটিভটা আমাদের ক্লিয়ার হয়নি। এবং ওয়াহিদার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা কিন্তু তদন্ত করা উচিত, কারণ ঘোড়াঘাট খুব একটা আমি বলবো যে একটা সীমান্তবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ জেলা, এবং সেইখানে ঘোড়াঘাটের ইউএনও, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দিন সাহেব বলেছেন যে তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো হয়তো তদবির শোনেন নাই, তাই হ্যাঁ, বা তদবিরের শোনেন নাই, এই কথাগুলো বলেছেন। এবং এখন তো তদবির কারক তো একটি দলই, আর তো কোনো দল নাই তদবির করার জন্য বা তদবির বাস্তবায়ন করার জন্য, তো আর কোনো দল নাই। তো তারা করেছেন, এবং সেটাতে সংঘাত হয়েছে, এবং তারা এমন সাহস তাদের যে তারা ইউএনওকে হামলা শিক্ষা দিতে চেয়েছে। এই পরিস্থিতি যদি হয়, যেটা আমরা দেখেছি যে ওই কন্ট্রাক্টরের বিল না পেতে ঠিকাদাররা প্রকৌশলীদের অপদস্থ করেছে, মেরেছে, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। এই প্রশাসনের উপরে যদি শাসক দল বা সরকারের ঘনিষ্ঠ মহলের প্রভাবে তটস্থ থাকে, তাহলে তো করার কিছু নেই। যেমন জিকে শামীম সমানে শত শত কোটি টাকার কন্ট্রাক্ট পেয়েছে, আর কেউ টেন্ডার সাবমিট করতে পারছে না, সম্রাটের ক্যাসিনো চালাচ্ছে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখছে, এরা সরকারি দলের লোক।
আপনি ইয়ের কথা বলেন, যে শাহেদের কথা বলেন, শাহেদ ভুয়া সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে করোনার কেসে ভুয়া সার্টিফিকেট দেওয়ার কোনো নজির বেরোয় তো বাংলাদেশে বেরিয়েছে। এটা কোন শাহেদ কার লোক? শাহেদের সঙ্গে যাদের ছবি বেরিয়েছে তারা কারা? তাদের তো লজ্জিত হওয়া উচিত। এবং তারপরে আপনার আরও কয়েকজনের নাম দেখি, নামও মনে নেই, ডাক্তার, তারা সাপ্লাই, তারাই ঠিকাদারি করে, তারাই ইয়ে করে। তা আমার কথা হচ্ছে যে সরকার, হ্যাঁ কনস্পিরেসি থাকতে পারে, কিন্তু সরকার নিজের থেকে যে সাবধান হওয়ার বিষয়টি, সেটা তো সরকার সাবধান হচ্ছে না। সরকার মনে করছে যে আমার লোকই এগুলো করবে, আমার লোকই খাবে, এবং প্রশাসনের সঙ্গে এই কারণেই বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হচ্ছে। দেখা যাচ্ছে ওই প্রশাসনের মধ্যে যিনি আছেন তিনিও হয়তো সাবেক ছাত্রলীগের, কিন্তু তিনিও এখন এই রাজনৈতিক দাপটে অতিষ্ঠ হয়ে গেছে এবং সে বাধা মানে প্রতিবাদ করছে। তো এই বিষয়গুলো আসলে মূলত এটা কি সবসময় থাকে? রাজনৈতিক সরকারগুলো আসলে এটা নেতাকর্মীদের একটা চাপ থাকে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তীব্রতা কখন আপনার এই ধরনের লেভেলে, যেমন বলা হয়েছে জি.কে. শামীম বিএনপি আমলে নাকি ঠিকাদারি করেছে। তো বিএনপি আমলে কত টাকার ঠিকাদারি করেছে আর এখন কত টাকার ঠিকাদারি করছে? বিএনপি আমলে আর কেউ টেন্ডার সাবমিট করতে পেরেছে কি পারেনি, বা এখন আর কেউ করতে পারছে, এগুলো তো দেখার বিষয় আছে। নাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমানে ইয়েরা সাপ্লাই দিয়ে যাচ্ছে নকল মাস্ক, নকল এগুলি কিভাবে সম্ভব? আপনার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা কি তার প্রমোশন হয়েছে। কারণ সরকার আমলাতন্ত্রের ব্যাপারে এত সেন্সিটিভ যে তাদেরকে কোনোভাবে রাগানো যাবে না। তারা সব জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বে, তারা গাড়ি চাইলে উপসচিব 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন, সহজ ঋণে বাড়ি করতে পারবেন। তো সরকারের বাইরে কি আরো জনগণ যে আছে, জনগণের অবস্থাটা কি সেটা তো বুঝতে হবে সরকার। জি, শওকত মাহমুদ আপনার কাছে আবার আসবো আমি। জেনারেল আব্দুর রশিদ, যেটি শওকত মাহমুদ বলছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি সিনিয়র সচিব হেলাল উদ্দিন সাহেব যে কথাটি বলেছেন যে তদবির না শোনায়, অর্থাৎ স্থানীয় রাজনীতির একটি প্রভাব যেটি থাকে, সেই প্রভাব থেকেই হয়তো এ ধরনের কোনো ঘটনা। আমি যেভাবে দেখি আর কি, যে এই যে স্থানীয় রাজনীতির প্রভাব, কিছু সরকারি দলের রাজনীতির মাসলম্যানশিপ, এটি তো আমি বাংলাদেশে যত সরকারে আছে সব সরকারে আমি দেখে এসেছি। এখন হচ্ছে মাত্রার কথা উনি বলেছেন, মাত্রা ভ্যারি করে। এখন হচ্ছে যে তদবির না শুনলেই, সবাইকে যে তদবির শুনতেই হবে, না শুনলে যে তাদের পরিস্থিতি তার মতো হবে, হামলার শিকার হবে, সেই জায়গাটাতে আমি একমত না। কারণ হচ্ছে যে পুরো বাংলাদেশের পরিস্থিতি যদি আমি নিয়ে আসি, সেটি হচ্ছে এটি কোনো একটি জায়গাতে আমি বলছি পরিকল্পিত। সেটি ব্যক্তি স্বার্থ হতে পারে, সেটি সামাজিক স্বার্থ হতে পারে, সেটি রাজনৈতিক স্বার্থ হতে পারে। আমি জিও স্ট্র্যাটেজিক পর্যায়ে আমি এখন চিন্তা করতেছি, কারণ দুটো জায়গায় যেখানে ঘটেছে, দুটো জায়গায় হচ্ছে মানে জিও স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ। একটা হলো নর্থ বেঙ্গল, একটা হচ্ছে কক্সবাজার, হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু দ্যাট। তো এগুলো আমরা জানি। এখন হচ্ছে যে আমলা নির্ভর সরকার, এখন আমলা নির্ভর সরকার কিনা সেটাকে আপনি অ্যানালিসিস করবেন কিভাবে? কারণ ইমপ্লিমেন্টেশন অফ দ্য গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড প্ল্যান, এটি সবসময় আমলারাই করে থাকবেন। সেটি উপজেলায় নির্বাহী অফিসার থেকে বলে সচিব পর্যন্ত যেই যাই বলেন। তো সেই জায়গাটাতেও ইমপ্লিমেন্টেশন তারাই করবে। এখন তাদের যে ইমপ্লিমেন্টেশনের যে পলিটিক্যাল ডাইরেকশন, সেটি থাকে পলিটিক্যাল লোকজনদের হাতে। তো সেখানে আমরা জানি বাংলাদেশে এলাকার এমপি আছে, বা কোনো জায়গায় উপজেলা আছে, উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভা আছে, সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে। তো সব কিছু মিলিয়ে প্রশাসনটা এককভাবে আপনি ঠিক ডিফারেন্সিয়েট করতে পারবেন না, আর এইটা হচ্ছে আমলার আর এটা হচ্ছে উপজেলা চেয়ারম্যানের। তো এখানে হচ্ছে এটা কিন্তু একটা ওভারল্যাপিং হয়ে গেছে এবং মিশে গেছে। তারা যখন কাজ করতে আমি তাদেরকে দেখি অনগ্রাউন্ডে আমি তাদেরকে আলাদাভাবে কাজ করতে দেখি না, আমি একসাথেই কাজ করতে। এর মাঝখানে যে জিনিসটা শওকত ভাই বললেন যে ঠিক আছে, কেউ তার স্বার্থ উদ্ধারের জন্য টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ে, এই ধরনের ঘটনা ঘটেছে। নির্বাহী প্রকৌশলী তাদের উপরও হামলা হয়েছে। সে বলছি যে মূলত হচ্ছে যখন তারা একসাথে কাজ করছে, তখন আমরা পলিটিক্যাল অ্যান্ড ব্যুরোক্রেসিকে কোথায় ডিফারেন্সিয়েট করব। আপনি যদি এখন সচিবালয়ে যান, তাহলে মন্ত্রী আর সচিব এর মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করে কার্যক্ষেত্রে তারা একসাথে কাজ করছে নাকি আলাদা কাজ করছে। আরেকটি হলো সুযোগ সুবিধার ভেতরে এখানে হয়তো আমি সরকারের চাকরি করেছি বলে আমাকে মনে করবে যে আমি তাদের পক্ষে কথা বলছি, তা না। সেটি হচ্ছে যে যারা কাজ করছে তাদের হচ্ছে যে তাদের একটা জীবনের যেটা জীবিকা, সেটি যদি আপনি সেই দেশ যদি একটা মানসম্পন্ন পর্যায়ে না রাখতে পারে,
তাহলে সেখানে আমরা দেখেছি যে করাপশন যেটাকে আমরা দুর্নীতি বলছি, সেটির মধ্যে সরকারি কর্মকর্তারা জড়িয়ে যায় বেশি। তার জন্য আমরা দেখেছি এটি থেকে বের করে আনার জন্য রাজনৈতিক সরকারের কতগুলো পদক্ষেপ আছে। বাংলাদেশে কিন্তু বেতনের একটা খুব উল্লম্ফন হয়েছিল, আপনার যদি মনে আছে, যে বেতনের যে স্কেলটাকে এটাকে মারাত্মকভাবে পরিবর্তন করে এটা বাড়ানো হয়েছিল। কেন বাড়ানো হয়েছিল? যে সরকারি কর্মকর্তারা যে টাকা বেতন পাবেন তা দিয়ে তারা সৎভাবে যাতে চলতে পারে সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে। এখন সেই অবস্থা তৈরি করার জন্যে এই যে আপনার কিছু কিছু সুযোগ সুবিধা তাদের ক্ষেত্রে দেওয়া হয়, যে বাড়ি বানানোর লোন বা গাড়ি কেনার লোন। তো এগুলোকে আপনি কিভাবে দেখবেন? এগুলো কি ডিপেন্ডেন্সি অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট টু দ্য ব্যুরোক্রেসি হিসেবে দেখবেন, না ব্যুরোক্রেসি যাতে যারা কাজ করছে তাদের বেঁচে থাকার একটা উন্নততর রাস্তা তৈরি করেছে সরকার, সেইভাবে দেখব। এখন আমরা এই যেমন দেখেছি, এই যে আমাদের করোনার যারা ফ্রন্টলাইন ফাইটার্স, করোনা আক্রান্ত হলে তখন তাদের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে যে তারা মারা গেলে তাদেরকে একটা সিকিউর এনভায়রনমেন্টে রাখা যায়, তোমরা কাজ করো, ফাইট, ইট ইজ এ রিস্কি থিং, এখানে ঝুঁকি আছে, ঝুঁকিতে মৃত্যু হতে পারে। ঠিক একই বিষয় তো সামরিক বাহিনীতেও আছে, পুলিশ বাহিনীতেও আছে। যখন তারা ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে তখন তখন সে গুলি খেয়ে মারা যেতে পারে। যদি আপনি তার পরিবারকে যদি পুনর্বাসন করার নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে ওই লোকটি দেশের জন্য কেন গুলিটা খাবে? তাহলে এখানে তার একটা প্রণোদনা লাগবে। এটি শুধু আমাদের দেশে দেখছি না, এটা সব দেশে এই প্রণোদনা আছে। এখন এই প্রণোদনাকে যদি আপনি মনে করেন ডিপেন্ডেন্সি অন ব্যুরোক্রেসি, আমি সেভাবে দেখছি না বা আমি দেখতে পারছিও। জেনারেল রশিদ, আপনার কাছে আবার আসবো আমি। নাঈম আহমেদ, যেটি আমরা আলোচনা করছিলাম যে স্থানীয় রাজনীতির একটি প্রভাব থাকে বা তাদের তদবির নানা ধরনের আবদার যদি না শুনে, তাহলে কি প্রশাসন এমন কি হলো যে এইটার জন্যই তারপর হামলার শিকার হতে হলো বা এই ধরনের আশঙ্কাই বা তৈরি হয়? তদবির তো আমাদের একটা কালচার, এই তো আগেও শুনেছি, এখনো শুনি, সামনে হয়তো থাকবে। এবং তদবির যদি নিজের কোনো জীবন থাকতো তাহলে সে বলতে পারতো যে তার অবস্থানটা কী। যাক, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। সেটা তদবির তো একটা কালচার, যেটা বলছিলাম সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, সামনে হয়তো থাকবে, হয়তো কম বেশি তারতম্য হতে পারে। তদবির যদি সারা বাংলাদেশে যদি একটা কালচার হয়ে থাকে, সব দিকে যদি কম বেশি থাকে, ঘটনা তো ঘটছে একটু ঘোরা কাটে বা এই তদবিরের কারণে ঘটছে বা কী কারণে ঘটছে সেটা কিন্তু কনক্লুশন আমরা এখনই ড্র করবো না। আমরা করবো না একটা প্রফেশনাল ব্যক্তি হিসেবে, আমি কখনোই করবো না। এই জন্য যে আমার তো সত্যটা বের করতে হবে তদন্তের মাধ্যমে। তদন্ত হচ্ছে কালেকশন অফ এভিডেন্স, যে আমি এই ঘটনাটা ঘটেছে, এর সাথে কারা জড়িত, এই সপক্ষে কী কী সাক্ষ্য প্রমাণ আছে, এইটা। সুতরাং এই তদবিরের কারণে এটা হয়েছে, এটা এই মুহূর্তে বলা আমি বলবো না, এই জন্য যেহেতু তদন্ত এখনো শেষই হয়নি। তদন্তটা চলমান আছে, তো হয়তো বের হয়ে আসবে তখন। মাঠ পর্যায়ে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন করতে? আপনি তো মাঠে অনেক কাজ করেছেন। পর্যায়ে যেটা হতে পারে, যেটা করে, যেমন মোবাইল কোড করেন ওনরা, তারপরে হলো ওই বালুমহল, তারপরে এরকম নানা রকম অবৈধ স্থাপনা উচ্ছেদ, তারপরে এই বাল্য বিবাহ, অনেক কাজগুলি ওনারা মাঠ পর্যায়ে অনেকখানি করে থাকেন। সেক্ষেত্রে যেটা হয় যে এমন কোনো কাজ হয়তো করতে পারে, এটা অনেকের পছন্দ না হতে পারে, বা তার পক্ষে যায় না, বিপক্ষে গেছে, সেটা সে জাস্টিফাইড হোক আর না জাস্টিফাইড হোক, যিনি সংক্ষুব্ধ মনে করে যে আমার পক্ষে গেল না, হয়তো সেই সঠিক না, কিন্তু সে হয়তো ক্ষুব্ধ হতে পারে, ক্ষুব্ধ হয়তো প্রতিশোধ হতে পারে। কিন্তু এইখানে কিন্তু সে একই কথা, প্রকৃত কারণ আমরা কিছু যাই না। কারণ একটা লোক বললো, ধরা পড়লো, সে বললো যে চুরির জন্য উঠছে, এটা তো কোনো এটা কোনো মূল্যহীন আসলে তদন্তের ক্ষেত্রে। কারণ কথাবার্তা কত কিছুই বলতে পারে, এর কোনো মূল্য নেই। ইভেন যদি 164 রেকর্ড করে, এটা কোনো মূল্য নেই। কারণ আপনি 160 হচ্ছে এটা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি প্রদান করা, কিন্তু সেই জবানবন্দি ধষ্ট না যতক্ষণ পর্যন্ত না এই জবানবন্দির সপক্ষে অন্যান্য সাক্ষী প্রমাণ আছে। নিছক মুখের কথা ধষ্ট না। এটা পুলিশের কাছে বললে যেটা 161 রেকর্ড করে, সেটাও ধষ্ট না। ইভেন ম্যাজিস্ট্রেটের কাছে যেটা জবানবন্দি প্রদান করে, এটা 164 ধষ্ট না, যদি অন্যান্য এভিডেন্স দ্যাট সাপোর্টেড না হয়। আপনার যেটা হচ্ছে যে তদন্তে যেটা হয়তো একটু গভীরে যেতে হয়। যেমন আপনার নারায়ণগঞ্জের ঘটনায় শুক্রবার রাতে যে ঘটনা ঘটলো, প্রথম আমরা দেখলাম কি এসির দুর্ঘটনা, পেপার পত্রিকা তাই দেখা হলো। এখন দেখা হচ্ছে যে নানা রকম, এখন বলছে টিটার গ্যাসের কারণে, যে মসজিদের পাশ দিয়ে পাইপলাইন চলে গেছে, পাইপলাইন থেকে লিক হয়েছে, লিকের গন্ধগুলি তারা পেয়েছে, যারা নামাজিরা তারা বলে তারা গন্ধ পেয়েছে। তো এখন তারপরে আবার বলে ইলেকট্রিক দুর্ঘটনা হতে পারে, নাশকতা হতে পারে। এখন যেটা তদন্তকারী অফিসারদের যে জিনিসগুলি দরকার, তাদেরকে দুই অ্যাঙ্গেলে কাজ করতে হবে। প্রথমত নির্ধারণ করতে হবে এটা কি দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা, অথবা এটাকে অবহেলাজনিত দুর্ঘটনা। অবহেলাজনিত দুর্ঘটনা হচ্ছে এই যে আমার দায়িত্ব ভালো মতো পাইপলাইন করা, বিদ্যুৎ ঠিক করা, কিন্তু আমি ঠিক মতো করলাম না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা অবহেলাজনিত, নেগলিজেন্স অ্যাক্ট আইনের ভাষায়। তো আমরা দেখতে হবে যে এটা কি নিছক দুর্ঘটনা, এটা কি অবহেলাজনিত দুর্ঘটনা, যে অবহেলার জন্য এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনা মানে যেটা অবাঞ্ছিত ঘটনাকে আমরা ডেফিনেশন বলি দুর্ঘটনা, যে ঘটনাটা আমরা কাম্য না। এরপর তো নাশকতা, যে একটা
পরিকল্পিত উপায়ে একটা নাশকতা ঘটনা হয়েছে, একটা মানে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য। তো এই সবগুলি কিন্তু আপনি তদন্তকারী অফিসারদের বের করতে হয়। বের করার পর তখন উনি যখন তদন্তে যাবেন তখন ওনাকে নির্ধারণ করতে হয় দুর্ঘটনা শুধু নিছক দুর্ঘটনা কিনা এটা নির্ধারণ করতে হবে। এরপরে তাকে যে নির্ধারণ করতে হবে যদি এটা অবহেলাজনিত দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কোন ব্যক্তির অবহেলার জন্য দায়ী, এটা আইনে পরিষ্কার বলা আছে। পেনাল কোডে যেমন 285 এখানে বলা আছে যে অগ্নি বা দাহ্য পদার্থ সংক্রান্ত বিষয়ে যদি কোনো অবহেলাজনিত কোনো দুর্ঘটনা ঘটে সেই ঘটনার জন্য মানুষ মারা যায় বা আহত হয় সেক্ষেত্রে সে দায়ী, তার জন্য বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় এবং ফৌজদারি এই কর্মের জন্য এই অপরাধের জন্য ফৌজদারি আদালত ফৌজদারি ধারায় বিচারযোগ্য। তাই সেখানে তারপরে তাকে নাশকতা হবে কিনা সেটা আবার কিন্তু তদন্ত অফিসারকে বের করতে হয়। তো এইগুলো তদন্তটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে আছে, আপনাকে আস্তে আস্তে ডিক করে করে প্রশ্ন তৈরি করে অ্যান্সারগুলি বের করতে হবে। এই অ্যান্সার বের করলে আপনার সব পরিষ্কার হয়ে যাবে। তাই যেখানে আমরা বলি যে বিভিন্ন পত্রিকা দেখি বা বিভিন্ন কথাবার্তা এটা হচ্ছে বা চুরির জন্য ঢুকছে, এইগুলি কিন্তু তদন্তকারী অফিসাররা বা তারা তদারকি করে, তারা খুব একটা এটাকে শুনে কিন্তু তারা গুরুত্ব বের করে যে প্রকৃত কারণটা কী, প্রকৃত কারণটা কী, কেন করা হলো, কারা এর সাথে জড়িত, কে বেনিফিশিয়ারি, মোটিভ কী, এইগুলি সব যখন অ্যান্সারগুলি পেয়ে যাবে তখন আপনার বলতে পারেন যে আপনার যে সত্যটা তখন বের হয়ে আসবে। জি নাইম আহমেদ, আপনার কাছে আবার আসবো। আমরা একটা বিরতি নিয়ে আসছি দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনা। শওকত মাহমুদ, যেটি নাইম আহমেদ যে বিষয়টি উল্লেখ করলেন যে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে যে এতগুলো মানুষ মারা গেল, 24 জনের মতো মারা গিয়েছে এবং যারা বেঁচে আছে দগ্ধ হয়ে তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন খুব বেশি আমরা দেখি যে প্রশাসনের নজর পড়ে, পরে আস্তে আস্তে সেটি আর থাকে না নজরে। এটি কিন্তু হয়ে আসছে সবসময় থেকে। আপনাকে একটি বিষয় উল্লেখ করতেছে যে টিআইবি যে একটি গবেষণা প্রতিবেদন দিয়েছে এই সপ্তাহে, সেখানে তারা চুড়িহাট্টা এবং নিমতলির ঘটনার কথা বলেছেন এবং বলছেন যে এটার আসলে যে সুপারিশ করা ছিল তার কোনোটাই ওইভাবে বাস্তবায়িত, নিমতলিতে ওই যে কেমিক্যালের গুদামে আগুন লেগেছিল এটা বাস্তবায়িত হয় না, বেশিরভাগ সুপারিশই বাস্তবায়িত হয়নি। এটা একটা কারণ হিসেবে তারা বলছে যে যারা স্থানীয় প্রশাসন, লোকাল ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এদের একটি সিন্ডিকেট এখানে বড় বেশি তৎপর, যে কারণে এটার আসলে কোনো সমাধানই আসছে না। তাহলে মানুষ আসলে নিরাপত্তাহীনভাবেই মানুষকে চলতে হবে। এটা সত্য কথা, কারণ ফলো আপটা সেইভাবে হয় না। এবং এই কেমিক্যালের গুদামে আগুন, এই কারণে মানুষের প্রাণহানি আগেও হয়েছে। এবং নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, আসলে এগুলোর মিডিয়াও তো আর এত ঘটনা ঘটে যে এটা কন্টিনিউয়ালি একটা ফলো আপ করে প্রেশার দেয়া, সেটাও কিন্তু মিডিয়া সে দায়িত্বটা পালন করতে পারে না। এখন এই আগুন লাগার বিষয়টা একটা রহস্যজনক বিষয়, কারণ গ্যাসের লাইন থেকে গ্যাস বেরিয়েছে, এখানে কে ম্যাচ জ্বেলেছে বা আগুনের সংস্পর্শ ছাড়া তো এই বিস্ফোরণ হওয়ার কথা না। কারণ এসি ছাড়ার সঙ্গে গ্যাস আর থাকলে, এসি থাকলে যে আগুন লেগে যাবে, এটা আমি সাধারণ জ্ঞানে আমার বুঝ হচ্ছে না। তো এটা কীভাবে লাগলো এটা তো জানা প্রয়োজন। এবং এই আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে মসজিদের রাজুকের অনুমতি ছিল কিনা। এখন মসজিদ বানাতে গেলে এই দেশে রাজুকের অনুমতি নেওয়া হয় কি না, বা এবং গ্যাসের লাইনের উপরে বানানো হচ্ছে, এগুলো নিয়ে একটা নতুন উদ্বেগ আছে। এবং আমরা আলোচনা করছিলাম যে যমুনা ব্রিজের নিচেও তো গ্যাস লাইন নেওয়া হয়েছে, পদ্মা ব্রিজেও নেওয়া হবে। এর আগে উত্তরবঙ্গে ইলেকট্রিসিটি করার জন্য ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর বসানো হয়েছিল, যেটা এখনও সচল আছে, চালু আছে এবং নর্থ বেঙ্গলে। হ্যাঁ, এবং এটার বানানোর সময় বলা হয়েছিল যে ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ মঞ্চ, লঞ্চিং প্যাড যে স্ট্রেংথে করা হয় সেটার ইয়েগুলো ভিত্তিগুলো সেইভাবে করা হয়েছে। যাই হোক, এই কথাগুলো বলছি কারণে আমাদের এই নিরাপত্তার বিষয়ে সবসময় ভেবে রাখা উচিত এবং কেন এই ধরনের ঘটনাটা ঘটলো পুনরাবৃত্তিতে না ঘটে। কারণ হয়তো দেখা যাবে অনেক বাড়ির তল দিয়ে এখন গ্যাসের লাইন গেছে, এখন তাহলে আমরা কি করব, এটাও তো একটা ভয়ের কারণ। তো এই বিষয়গুলো নিয়ে দেখা উচিত। তার সেকেন্ডলি রশিদ ভাই একটা কথা বলেছেন যে সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীদের একটা প্রণোদনা দেওয়া প্রয়োজন। আমরাও কি করবো, এখন দেশের জন্য কাজ করে, কাজ হয়তো আমরা করি, কিন্তু আমাদের কাজটা যতখানি নোটিশ হয় তার চেয়ে বেশি নোটিশ হয় প্রশাসনের লোকদের কাজ। এখন প্রণোদনার মধ্যে পার্থক্য থাকতে হবে, একটা দৃষ্টিকটু প্রণোদনা, আরেকটা হচ্ছে স্বাভাবিক প্রণোদনা। এখন আমার কাছে এই প্রণোদনা দৃষ্টিকটু মনে হয় যে এত কেন, কী জন্য, একটা গাড়ি কিনতে হবে, এত সুবিধা, বেতন 600 ভাগ বাড়ানো হয়েছে, আশা করা হয়েছিল দুর্নীতি কমবে, কিন্তু আমরা তো দেখি দুর্নীতি কমে নাই।
দুর্নীতি তো দুর্নীতির চেয়ে আগের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে প্রণোদনাও বাড়তি হচ্ছে, দুর্নীতিও বেশি হচ্ছে। ঠিক আছে, বেতন বাড়ানো হয়েছে, যেটা অনেক, আমি মনে করি যে এটা মানে আমাদের সাংবাদিকদের বেতন কাঠামো তৈরি হতো যে প্রশাসনের বেতন কাঠামোর সাথে একটা সঙ্গতি রেখে। এখন আমাদের বেতন কমে গেছে, আর আমরা কোনোদিনও হয়তো আমাদের ওয়েস্ট বোর্ড ওই বেতন কাঠামো, প্রশাসনিক বেতন কাঠামোর কাছে ধারও যেতে পারবো। সমাজের বিভিন্ন স্তরের বৈষম্য যাতে সৃষ্টি না হয়, শুধু সরকারের প্রজাতন্ত্রের কর্মচারীদের বেনিফিট দিতে গিয়ে, সেটাও কিন্তু দেখার প্রয়োজন। কারণ বাজার তার জন্য যা আমার জন্য তা, তিনিও 60 টাকা দিয়ে চাল কিনেন, আমিও 60 টাকা দিয়ে চাল কিনি, কথাটা সেই জায়গায় ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয়েছে যে গভর্নমেন্টের একটা অতিরিক্ত নির্ভরতা আছে আমাদের ব্যাপারে। আমরা রাজনৈতিক নিয়ন্ত্রণ পছন্দ করি, কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ যেন কোনোভাবেই এটা সীমারেখা অতিক্রম না করে, সেটাই হচ্ছে আমার পয়েন্ট। তো এই কারণে বলছি যে সরকার নিজেদেরকে খুব মনে করে সংবেদনশীল বা সেন্সিটিভ পজিশনে আছে। যদি সরকার যদি মনে করে যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত মোকাবিলা করতে গেলে আমরা সবসময় দেখেছি যে এটা জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এখন শুধু আমলাতন্ত্রের উদ্যোগ নিয়ে শুধুমাত্র পুলিশ বাহিনীর এক অংশের উদ্যোগ নিলে এটা তো এই উদ্যোগ তো সফল হওয়ার কথা, সবাইকে সম্মিলিতভাবে। আরেকটি বিষয় যেটি শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে আসলে মূল উদ্বেগ উৎকণ্ঠা তো আমাদের করোনা নিয়ে, করোনার চিকিৎসা, করোনা থেকে কিভাবে আমরা মুক্তি পাব। সম্প্রতি সময়ে ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে আপনি জানেন যে আমাদের প্রযুক্তিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান তিনি ঘোষণা করেছেন যে 263টি করোনার যে জিনোম সিকোয়েন্স ভাইরাসের সেটি সম্পন্ন করেছে বাংলাদেশ, এবং বিশ্বের সবচেয়ে বেশিবার তার চরিত্র পরিবর্তন করেছে করোনা বাংলাদেশে। এটিও তো একটি আর বড় উদ্বেগ যে আসলে আমরা এই মহামারী থেকে কবে মুক্তি পাবো, কবে থেকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা উদ্বেগ আছে, তবে মানুষ যেন কেমন ডেসপারেট হয়ে গেছে। মানে ওই একটা মরমী কবিতার আছে না, একটা কবির একটা লাইন আছে যে মাটির জন্ম না ছিল যখন তখনও করেছি চাষ। মাটির জন্ম হয়নি তখন থেকে নাকি চাষ করতেছে, এবং দিনের হিসাব না ছিল যখন তখনও গণেছি মাস। বাংলাদেশের মানুষ দিনের হিসাব যখন ক্যালেন্ডার তৈরি হলো তখনও মাস ঘুরছে। তো এরকম ডেসপারেট, আরে কিসের করোনা, হইলে হবে না হইলে না হবে, কিন্তু আমার বাঁচতে হবে, এই পর্যায়ে গেছে। কিন্তু আপনি জেনোম সিকোয়েন্সে যেটা বলেন, এটা আমি বলবো যে একটা খুবই উল্লেখযোগ্য অগ্রগতি, এবং সেটার ভিত্তিতে ভ্যাকসিন যদি আপনি নির্ধারণ করতে যান, এটা খুব কঠিন কাজ হবে। তারপরেও আমরা আশা করব বাংলাদেশের মানুষের যে রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা প্রয়োজন, সেই কারণেই কিন্তু হয়তো অনেক মানুষ এফেক্টেড হচ্ছে না। আমরা ন্যাচারাল ইয়েতে থেকে অনেক রোগ প্রতিরোধক সক্ষমতা গড়ে তুলছি, এটাও একটা পজিটিভ দিক আছে। তারপর আমরা আশা করব টিকা বেরোলে আমরা যেন সস্তায় ভালো টিকা পাই, এটা আমাদের কামনা থাকে। শওকত মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জেনারেল রশিদ, যেটি আলোচনা করছিলাম আমরা শুরুতেই, যে গ্যাসের লাইন বা পাইপলাইন যেখান দিয়ে গেল তার উপরে মসজিদ, যে যদিও মসজিদ বানাতে কেউ কখনো পারমিশন নেয় বা নেয় না, স্থানীয়রা যেভাবে পারে সেখানে একটি মসজিদ তৈরি করে। কিন্তু আমরা একটি বড় বিষয় দেখেছি যে উত্তরাতেও হয়তো ইউটিলিটি লাইন নেওয়ার জন্য, ভূগর্ভস্থ কেবল বসানোর জন্য যখন রাস্তা কাটা হয় তখন দেখা যাচ্ছে যে তিতাসের লাইন কাটা গেছে, লিকেজ হচ্ছে, এবং গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ করে রাখতে হচ্ছে। কিন্তু সার্বিক ব্যবস্থাপনাই তো একটি ঘাটতি, যে কোথা দিয়ে গ্যাসের লাইন নেবে, কোথায়। আমি যেটাকে মনে করি সেটা কমিউনিটি পারসেপশন অন সিকিউরিটি অ্যান্ড সেফটি। এটি হলো আমরা অনেক দুর্বল, মানে উন্নয়নশীল দেশ হিসাবে এটি আমরা এখন আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। ওই আমেরিকাতে যদি ফ্লোর যদি ভেজা থাকে বা এটাকে ও ওয়াইপ করেছে, মুছেছে, তো ওইখানে একটা স্টিকার লাগিয়ে রাখবে, ফ্লোর ইজ ওয়েট, মানে আপনি পড়ে গিয়ে আপনার ঠ্যাং ভাঙতে পারেন, সেই জন্য আপনাকে সচেতন করা হচ্ছে। এই যে নিমতলির ঘটনা বললেন যে প্রয়োগ হয়নি, প্রয়োগ হওয়ার যে আর্জটা, যে প্রেশারটা, সেটা থাকবে কার কাছে? যারা ভিকটিম, অর্থাৎ এলাকার মানুষের কাছে। তো আজকে যেমন ওইখানে মসজিদ তৈরি করেছে, এখানে যাদেরকে যদি আপনি বলেন কাউকে, সেটি হচ্ছে এটি হলো কমিউনিটি পার্টিসিপেশন। আমি মনে করি যে ওইখানকার কমিউনিটিরা এরা ওই মসজিদটা বানিয়েছে। এখন বানানোর সময় তার যে সেফটি কনসিডারেশন, কমিউনিটির ভেতরে কোনো পারসেপশন কাজ করেনি। কাজ না করার ফলে মাটির নিচ দিয়ে পাইপ আছে কি নেই সেটিও তারা পরীক্ষা করে না। আবার বলছে পরীক্ষা করতে গিয়ে আমরা তাদের কাছে আবার ওই তদবির বা ঘুষের টাকা চাইছে। তো এইসব অনেক আছে, কিন্তু মূল কথা হলো যিনি মনে করবেন যে আমার জীবনটা ঝুঁকিতে পড়তে হবে, তার থেকেই সবচেয়ে বেশি আমি মনে করি যে উদ্যোগটা আসতে হবে। সেই উদ্যোগটা আমাদের এখানে নেই। যেটি বললেন করোনা নিয়েও ওই উদ্যোগে মানুষের
সচেতনতার অভাব আছে। তো সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। আরেকটি হলো যে সরকারি যারা প্রশাসনে বা এটা ম্যানেজ করছেন তাদের হচ্ছে সক্ষমতা, তারা কোনো অবহেলা করছেন কিনা। বাংলাদেশের অতীত ইতিহাস থেকে আমরা এখানে খুব যে একটা সক্ষমতা পেয়েছি, একটা অনেস্ট অ্যাপ্রোচ পেয়েছি, সেটা আমি মনে করি না। এই যে এইসব যেটাকে আমরা সেবা দান বলছি আর কি, ইউটিলিটি সার্ভিসে, ইউটিলিটি সার্ভিসের ভেতরে ওই যে পত্রিকা দেখলাম মিটার ঘুরতেছে কিন্তু কারেন্ট নাই। তো এখন হচ্ছে যে এগুলো তো চলমান। এই ভৌতিক বিল তো কদিন আগে আমরা এর গল্প শুনলাম। এখন হচ্ছে যে বিষয়টি হলো যে এই নিরাপত্তার ক্ষেত্রে যে যখন ওই মসজিদটা ওই পাইপের তলা দিয়ে গেলে পরে পাইপ গেলেই এটি নিরাপত্তাহীনতায় পড়বে কিনা সেটি বলবে টেকনিক্যাল পারসন। তো টেকনিক্যাল পারসন অ্যান্ড দ্য সোশ্যাল কমিউনিটি এর ভিতরে একটা সমঝোতা থাকতে হবে। তো কোনো টেকনিক্যাল পারসন কি বলছে যে ওইটা ওখানে লিক হলে কি হবে, এটি আগুন ধরতে পারে কিনা। আরেকটা হচ্ছে উনি যেমন বললেন যে এখানে, আমি যেমন বলি ওইটা তো গ্যাসটা তো বেসিক্যালি ইজ কম্বাস্টেবল মিথেন। এখন ওই গ্যাসটা যখন কোথাও জমে যায়, জমে গেলে ওখানে আপনার দেশলাইয়ের কাঠি লাগা যায়। আপনি যদি ইলেকট্রিক সুইচটা অন করেন তাহলে কিন্তু ওখানে স্পার্ক হয়ে ওই যেইটুকু হবে সেখানে এটা একটা এক্সপ্লোশন হবে। তো সেখানে টেকনিক্যাল পারসন সেটা বলবে যে কতটুকু এক্সপ্লোশন হলে কতটুকু আঘাত হবে। ওখানে দেখেন এক্সপ্লোশনের মাত্রাটাকে, প্রথমে আমরা দেখলাম এটি এসি এক্সপ্লোড করেছে, তখন আমার মাথায় আসছিল না একটা এসি এক্সপ্লোড করলে তার যে ডিস্ট্রাকশন ক্যাপাসিটিতে এত আগুন ধরার কথা না, এত মানুষের নিহত হওয়ার কথা না। কারণ এসির ভেতরে যে গ্যাস কোয়ান্টাম থাকে সেটি হচ্ছে সামথিং কাউন্টেড বাই লিটার, 1 লিটার 1.5 লিটার এরকম থাকে। তো সেটি থেকে হতে পারে, এক্সপ্লোড করলে এত বড় ক্ষতি হওয়ার কথা না, তাহলে অন্য কিছু যোগ হয়েছে। তো এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ যোগ হয়েছে। এখন এই যোগের ক্ষেত্রে আপনি যে বলছেন যে কোথা দিয়ে গ্যাসের লাইন গেছে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু যারা গ্যাসের লাইনটা তো লাগিয়েছে তারা তো খুব ভালো জানে। আপনি যখন এই যে আমরা এখন বানাচ্ছি কি বলে ওই মেট্রো রেল বানাচ্ছি, মেট্রো রেলের এই যে কাজের যে গতির একটা বড় অংশ শুধু আটকে ছিল যে মাটির নিচ দিকে তলদেশ থেকে যেসব সার্ভিস লাইন আছে সেগুলোকে সরিয়ে যাতে তারা পাইলিং করতে পারে। তো সেটি যদি মেট্রো রেলের ক্ষেত্রে যখন আপনি করতে পারছেন, সরিয়ে নিয়ে এটা সেফ করে এই মেট্রো রেল কনস্ট্রাকশন করতে পারছেন, তাহলে মানুষের বাসার ক্ষেত্রে এটি কেন করছেন না? তো সেখানে প্রশ্নটা রয়েই যাচ্ছে। তো এখানে যদি কেউ যদি বলে যে না আমি এটা এই করার ক্ষেত্রে কারোর অবহেলা অথবা তাদের ইনকম্পিটেন্স, দুটোই কাজ করতে পারে। একটা হচ্ছে তারা বোঝেন না কাজ কি, আর একটা হচ্ছে যে জানেন কিন্তু করেন না। তো এই দুটোর মধ্যে যে একটা মানে সমন্বয় করে, যেটি হচ্ছে যে আরেকটি হলো যেটি আমি ওনার সাথে নঈম ভাইয়ের সাথে একমত, যে অবহেলাজনিত কারণে যদি মৃত্যু ঘটে তাহলে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছি কিনা, জবাবদিহিতার আনতে পারছি কিনা। যদি আজকে আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারেন তাহলে আগামীতে যিনি কাজ করবেন তিনি তখন চিন্তা করবেন যে আমাকে আমার অদক্ষতা থাকলেও আমার দক্ষতা বাড়াতে হবে এবং আমি যাতে অবহেলা না করি সেটাকে আমাকে খুব প্রদর্শিতভাবে প্রকাশ করতে হবে। তো ওই জায়গাতে আমাদের থাকতে হবে। সেফটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিং। পুরা সমাজ, পুরা রাষ্ট্র মানুষের নিরাপত্তার জন্যই বেঁচে থাকা, যেটাকে আমরা বলি হিউম্যান রাইটসের 1 নম্বর, যেটি ইউএন হিউম্যান রাইটস কনভেনশন আছে, তার 1 নম্বর জিনিস হলো যে বাঁচার অধিকার, রাইট টু লিভ। তো এই বাঁচার অধিকার তো রাষ্ট্রকেই তৈরি করতে হবে। সেখানে দুর্বলতা থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, কিন্তু সেটি যত দ্রুত সম্ভব আমাদের কাটিয়ে উঠতে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র সেটি করতে পারছে কিনা। আমি সে কথা বলছি, রাষ্ট্র তো এই নীতি ইমপ্লিমেন্ট করে যারা, তারা হচ্ছে তাদের মধ্যে দক্ষতা কতটুকু আছে আর অবহেলা কতটুকু আছে, সেটি যদি যখন আপনি জবাবদিহিতার ভেতরে আনছেন তখন এটি প্রদর্শিত হবে, যেটি অবহেলা, এটি অদক্ষতা। তো সেই জায়গাতে যখন আমরা আনতে পারছি না, কোনো ঘটনা ঘটলে এই বিভিন্ন সিন্ডিকেট বলেন বা বিভিন্ন কারণে কেউই আমাদের এখানে দুর্ঘটনা ঘটলে দায় এড়ানোর জন্যে আমরা দেখেছি যে কর্তৃপক্ষের উপরস্থ কর্মকর্তারা তখন তাদের নিচেদের এদেরকে ঢেকে ফেলেন। কেন ঢেকে ফেলেন? তার একটা কমান্ড রেসপন্সিবিলিটি আছে, অর্থাৎ যিনি উপরে কাজ করছেন আর ওই ঘটনাটা হয়তো অবহেলা হতে পারে একজন টেকনিশিয়ানসের, কিন্তু তারও একটা দায়িত্ব আছে তদারকি করার, সেই তদারকি উনি করেছেন কিনা, এগুলো প্রশ্ন ওই যে ডিগিং করতে গেলে চলে আসে একটার পর একটা। তো সেক্ষেত্রে তখন তারা নিজেদেরকে এটাকে বাঁচানোর জন্যে ওখানে একটা কাট দেয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি কাট আউট। ওই কাট আউটটাকে উঠিয়ে দিলে পরে তখন তারা ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এটা জবাবদিহিতার মধ্যে আনতে পারছি না। এখন এই জবাবদিহির মধ্যে আনার জন্যে যেমন দরকার আইন, এবং সেই সাথে যারা এটা প্রয়োগ করছেন, এটি সবসময় পুলিশের কাজ না, এইটিও যারা প্রয়োগ করছেন তাদেরও হচ্ছে একটি নির্মোহভাবে
এইদিকে মানুষের নিরাপত্তার দিকে তাকিয়ে না থাকা। মানুষের নিরাপত্তা একটা হচ্ছে যে আপনি কম্প্রোমাইজ করতে পারেন, কম্প্রোমাইজটা কোথায় হবে? মানুষের জীবন ভিত্তিক হবে না অন্য জায়গায় হবে? তো যেখানে ক্ষতির মাত্রা অত্যন্ত বেশি হতে পারে সেসব জায়গা থেকে আনকম্প্রোমাইজড হতে হবে, সেই জায়গাতে আমাদেরকে পৌঁছতে হবে। প্রাসঙ্গিক একটা কথা বলছি, প্রাসঙ্গিক। ডেসার 63,000 গ্রাহকের কাছে ভৌতিক বিল চলে এলো। কিভাবে এলো? এটা কোনো একজন মিটার রিডার এইসব মানে বেশি বিল লেখেনি। কিভাবে এলো? পরে জানা গেল যে উপরের নির্দেশেই যে তাদের একটা বোনাস দিতে হবে, সেই জন্য সবার গড়ে বিল বাড়িয়ে দেওয়া হলো। এটা তদন্ত হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই 43 জন নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এই যে বিল বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কার নির্দেশে, সেগুলির ব্যাপারে কোনো ব্যবস্থা হয়েছে? যে কে এই কালপ্রিট? কারণ এই টাকাটা যেত সরকারের কোষাগারে, সেখান থেকে তারা একটা বোনাস নিয়ে যেত ডেসা বা ডিপিডিসি। তাহলে এটার তদন্ত কি হলো? কে দায়ী? এটা আপনি যে জবাবদিহির কথা বলুন, কারেক্ট, জবাবদিহি কে করবে, কার কাছে করবে? হয়তো দেখা গেল মন্ত্রণালয় এটার সঙ্গে জড়িত আছে, যে হ্যাঁ তোমরা বিল বাড়ায় তোমরা বোনাস নিয়ে যাও। এটা কি হয় বাংলাদেশে? এই জিনিসগুলো হয় না। এটাই আমি জাস্ট আপনাকে। শওকত মাহমুদ এবং জেনারেল আব্দুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। নাঈম আহমেদ, যেটি জেনারেল রশিদ বললেন যে জবাবদিহিতার মধ্যে যদি আনা না যায় তাহলে এই ধরনের ঘটনা, আমরা তো দেখলাম যে একটার পর একটা ঘটনা ঘটছে, আসলেই তো জবাবদিহিতার মধ্যে আসে নাই, তা না হলে তো এটি নিয়ন্ত্রণে আসে। সেটাই যে একটা ওই যে মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ একটা শব্দ আছে, যে আপনারা পাইপলাইন নিয়ে নিলেন, তারপরে রক্ষণাবেক্ষণ আছে। এখন বলা হচ্ছে যে পাইপলাইনের উপর দিয়ে নাকি মসজিদ হয়েছে। তাইলে এই পাইপলাইন যখন গেছে তার তো একটা মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ করতে কন্টিনিউয়াস একটা সুপারভিশন দরকার, যে যেখানে পাইপলাইনগুলি গেছে সেখানে অন্য কোনো খোরাখড়ি হচ্ছে কিনা বা এইটা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এই পাইপলাইন, সেগুলো দেখার দায়িত্ব। এখন পাইপলাইন আছে, এর মধ্যে একটা স্ট্রাকচার হয়ে গেল, কেউ কারো নজরেই পড়লো না, আর তারপরে দুর্ঘটনা হয়ে গেল। যদিও এটা কারণ পাইপলাইনের গ্যাসের কারণটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে অন্যতম কারণ বলা হচ্ছে। কারণ হচ্ছে যে এটা যে টেকনিক্যাল যে বিষয়গুলো, যে এই এক্সপ্লোশন বা এই সময়টা খুব বেশি ছিল না। গ্যাসের একটা ধর্ম হচ্ছে এই রুমে যদি কোনো গ্যাস থাকে, কোনো বিস্ফোরণ হয়, যতক্ষণ পর্যন্ত গ্যাস থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রজ্বলিত অবস্থা থাকবে, তারপর গ্যাসটা শেষ হয়ে গেলে তো আর আগুন থাকবে না। কিন্তু এখন একটা সিমিলারিটি পাওয়া যায় মোটামুটি, যে ডিউরেশনটা কিন্তু খুব কম, যে আগুন লাগার যে সময়টা বা বিস্ফোরণের সময়টা যেটাই বলি সেটা সময়টা ছিল কম। তার মানে একটা ধরে নেওয়া যেতে পারে যে হয়তো বা যে গ্যাসের পরিমাণ ছিল কম, গ্যাস পুড়িয়ে গেছে, ওইটা শেষ হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে জবাবদিহিতা যদি আপনার না থাকে তাহলে তো এগুলি ঘটতেই থাকবে। এটা কোনো মানে একটা ঘটবে, খালি কয় নিউজ আসবে এটা নিয়ে খুব হবে, এরকম টকশো হবে, কথাবার্তা হবে, লেখা হবে, মামলা হবে, হয়তো বা সাদা হবে, কিন্তু আবার ঘটনাগুলি ঘটতে থাকবে। জবাবদিহিটা তো প্রথমে আনা উচিত, মামলা তো পরের কথা। এটা হলে যিনি পাইপলাইন লাগাবেন, যিনি রক্ষণাবেক্ষণ করেন, যিনি নিয়মিতভাবে সুপারভিশন করার যেটা দরকার, সেটা না করলে তো এই চলতেই থাকবে এগুলো। নারায়ণগঞ্জের ঘটনাটা আসলেই খুবই দুঃখজনক, যে কয়েকজন মুসল্লি যারা এশার নামাজের জন্য মসজিদে গিয়েছিলেন, এশার নামাজের পরে ঘটনা ঘটেছে। এবং আরও বেশি দুঃখজনক যে তারা এশার নামাজ পড়ার সময় যে দগ্ধ হলেন, ঢাকা মেডিকেলে যখন তারা হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, হয়তো ফজরের আজানও তারা শুনেছেন এখানে বসে। যে এই ধরনের বিশেষ করে মসজিদ বা যে কোনো প্রার্থনালয়, সেখানে একটি পর্যাপ্ত নিরাপদ কিনা, তার জন্য কি আলাদা কোনো গঠন করা উচিত কিনা? এখন তো এই যে আপনার কমিউনিটির কথা বললেন, যে এখানে যেটা আমরা টিভিতে আমরা দেখেছি, লোকজন বলছিল, স্থানীয় লোকজন, কারণ কমিউনিটির লোক স্থানীয় লোকজনই ভালো বলতে পারবে, যে তারা কমপ্লেন করছে যে গ্যাসের গন্ধ পাচ্ছে। কমপ্লেন করার পরে আবার তাদের বলে কি টাকা পয়সা চেয়েছে, না দেওয়ার জন্য কাজ হয় না, এটা ওনাদের বক্তব্যই, কমিউনিটি যারা স্থানীয় লোকজনদের। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? যেখানে গ্যাসের গন্ধ পাওয়া আছে, তখন তো এই তিতাস কর্তৃপক্ষের সাথে এখানে ইন্সপেকশন করা উচিত ছিল, যে প্রকৃতপক্ষে গ্যাসের গন্ধ কিনা। তারপর টেস্ট করার তো যন্ত্রপাতি আছে, তখন তার পরিমাপ করতে পারতো, এবং এটা যদি ঠিকমতো করতে পারতো তাহলে এই দুর্ঘটনা হতো না, যদি গ্যাসের কারণে হয়ে থাকে। নাঈম আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। জেনারেল আব্দুর রশিদ এবং শওকত মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শেষ করতেছি, আমাদের হাতে একদমই সময় কম। দর্শককে জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।